আসসালামু আলাইকুম বন্ধুরা এবং যারা আমার সিনিয়র মুরব্বী আছেন সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল শারক্স ব্লগস। আজকে আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আপনারা যারা দূরে কাছে যেখানে আছেন দেশে বিদেশে যারাই আমার এই চ্যানেলটা দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আমার ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কোনো ভিডিওর কোনো পার্ট কোনো অংশ যদি আপনাদের খারাপ লাগে বা ধরেন আমি এমন কিছু ভিডিওতে দেখিয়েছি যে আপনাদের পছন্দ হয়নি, আপনারা প্লিজ আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই জিনিসগুলোকে ইমপ্রুভ করতে এবং এমন কিছু দেখাতে না যেটা আপনাদের ভালো লাগছে না। আমি অ্যাকচুয়ালি কি বলুন তো, আমি অ্যাকচুয়ালি ফ্রম হার্ট আমি আমার লাইফটাকে চালানোর চেষ্টা করি। যা কিছু আমি চিন্তা করি এবং যা কিছু আমি বলি দুটোর মধ্যে অনেক সিমিলারিটি আছে, কারণ আমি একটা জিনিস ভাবি আরেকটা জিনিস বলি, ওরকম মানুষ না। আমি যা কিছু চিন্তা করি তা কিছুই করি বা বলি। তো আমি যা কিছুই দেখাই কোনো কিছু ফেক না, এভরিথিং ইজ ট্রু অ্যান্ড জেনুইন অ্যান্ড ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার। এবং এইখানে আমি যে ভিডিওগুলো করি ধরুন সবার পারমিশন নিয়ে আমি ভিডিওগুলো করি, আমি কখনো কারো পারমিশন ছাড়া কোনো ভিডিও আমি করি না। এবার যেটা ধরুন আমার নিজের ভিডিও বা আমার জিনিসের বা আমার কোনো কন্টেন্টের, তো সেটা তো পারমিশন নেওয়ার দরকার পড়ে না। তো তারপরে যদি আমি কাউকে অজান্তে হার্ট করে থাকি তো আমি আমার এই আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে আমি সরি। কেউ যদি হার্ট হয়ে থাকেন প্লিজ আমাকে জানাবেন। আর আমার যদি কোনো কন্টেন্টে আপনাদের কোনো আপত্তি থাকে সেটাও লিখে জানাবেন যে এই ধরনের কন্টেন্ট দেখাবেন না। তো আমি অ্যাকচুয়ালি আমার লাইফের সাথে জড়িত যেই সব ঘটনাগুলো ছোট ছোট ইনসিডেন্টগুলো আমি ফেস করছি বা দেখছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু বাচ্চাদের টেক কেয়ার করি, মানে ঘর থেকে ওয়ার্ক করছি, ওয়ার্ক ফ্রম হোম এবং সব কিছু একটা জায়গায় করছি, তো বাইরে যাওয়ার ধরেন সুযোগটা অনেক কম। তো আমার সারাউন্ডিং পরিবেশে যা কিছু আমার চোখে ধরা পড়ে, যা কিছু মনে হয় যে মানুষের সাথে শেয়ার করলে অন্যদের ভালো লাগবে, বা ধরেন যে নলেজটা আমার আছে বা এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি সেটা আমি মনে করি যে একটু শেয়ার করলে অন্যদের হয়তো উপকার হতে পারে, তো সেগুলো আমি শেয়ার করি। তো আপনাদের যদি ওই জায়গাটায় কারো কোনো আপত্তি থাকে প্লিজ প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি এমন না যে আপনাদের কোনো কিছু ভালো লাগছে না বাট আমি দেখাচ্ছি, তো সেই জায়গাটা আমি সেন্সর করব বা সেই জায়গাটা ধরুন আমি ইমপ্রুভ করব, ডেভেলপ করব। তো আপনারা আমাকে সাজেশন দিবেন। আমি বারবার আমার প্রত্যেকটা ব্লগে আমি বলি প্লিজ গিভ ইউর সাজেশন, ইফ ইউ হ্যাভ এনি সাজেশন please suggest me. I am ready to take all kind of suggestion. What will be possible for me, I will try to implement that. তো প্লিজ 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 রিকোয়েস্ট করছি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার কোনো কিছু যদি আপনাদের ভালো না লাগে থাকে। তো সেটা বলে আজকে ব্লগটা শুরু করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ। বেশ কয়েকদিন ওয়েট করলাম যে বাগানের বেগুনগুলো একটু বড় হোক, বড় হলে তুলবো। তো এখন মোটামুটি আজকে যখন দেখলাম বেগুন গাছগুলো উল্টে দেখি যে বেশ কয়েকটা বেগুন বড় বড় হয়েছে তোলার মতো। তো আস্তে আস্তে সেগুলো তুলছিলাম, দেখে দেখে যে যেগুলো ধরেন ম্যাচিউরড হয়ে যাচ্ছে সেই বেগুনগুলো তুলে নিচ্ছিলাম। তো বেগুনগুলো তুলতে তুলতে মানে হাতে হুট করে একটা কাঁটা লেগে গেল। বেগুনের কাঁটাগুলো কিন্তু বেশ শার্প। তো যখনই বেগুন গাছ থেকে তুলতে হবে একটু কেয়ারফুলি তুলতে হবে যেন হাতে কাঁটাটা ঢুকে না যায় বা লেগে না যায়। তো বেগুন তুলতে তুলতে আরো একটা জিনিস খেয়াল করলাম, এখানে যে ব্রোকলিটা আছে ব্রোকলিটা কিন্তু একদম মানে ফুলে গেছে, ছড়িয়ে গেছে ব্রোকলিটা। অ্যাকচুয়ালি কেন প্রচুর সানলাইটের দরকার ছিল কিন্তু সানলাইট এনাফ পাচ্ছে না। বেগুনের পাতাগুলো এত বড় বড় হয়ে এত ঘন হয়ে স্প্রেড করেছে তাই সেটা হচ্ছে না। তো বেগুনটা তুলে যেয়ে টমেটো তুলতে চলে গেলাম। তো টমেটো যে কয়টা পেকেছে, নর্মালি পাকা টমেটোটা খাওয়া হয় না,
তো সেই কয়টা পাকা টমেটো তুলে নিচ্ছি। পাকা টমেটোর খেতে খাওয়া যায়, কিন্তু পাকা টমেটোর বীজগুলোকে যে সিডগুলো আছে সেগুলোকে ফেলে টমেটোটা খেলে ভালো, কারণ তা না হলে ওটা থেকে রোগ হতে পারে, অনেকে বলে ক্যান্সার হয়। তারপর একটা ডাঁটা ছিল, ডাঁটাটাও তুলে নিলাম। আর ফাইনালি বেশ দেখুন এতগুলো বেগুন আর টমেটো তুললাম গার্ডেন থেকে। কিন্তু কালকে মাছ দিয়ে বেগুন আর টমেটো ঝোল করে সেটা খাবো। একটা ডাঁটাও তুলেছি, ডাঁটাটাও সাথে রান্না করব, দেখি সর্ষে ডাঁটা করা যায় কিনা। একটা ডাঁটা আমরা 3 জনে শুধু খাবো। এখন ফটাফট আমি বাগানে জল দিয়ে দিব পাইপ দিয়ে। পুরো বাগান দেখুন পুরো ড্রাই হয়ে আছে, শুকনা হয়ে আছে, একদম পুরো মাটি শুকিয়ে গেছে। কালকে অনেক বেশি জল দিয়েছিলাম, তারপরেও পুরো শুকিয়ে গেছে। এই আমাদের সফেদাগুলো জাস্ট পাকতে শুরু করেছে, বড় বড়গুলো যখন তুলে রাখছে এইগুলো পেকে যাচ্ছে। আজকে একটু চেক করি যে পেকেছে কিনা। পাকেনি, কিন্তু পেকে যাবে। পাখিও খেয়ে নিচ্ছে, একটু কাঁচাগুলোই খেয়ে নিচ্ছে। এই দেখুন মোটামুটি সবাইকে একটু দেয়া যাবে যে পরিমাণ হয়েছে পাতায় পাতায়। এই দেখুন বাতাবি গাছ দেখিয়েছিলাম, প্রচুর ফুল এসেছিল নিচে থেকে উপর অব্দি, কিন্তু এখন দেখুন ফুল সব পড়ে গেছে, সব ফুল পড়ে গেছে। এখন ফাইনালি কয়েকটা বাতাবি ধরেছে, জানি না কয়টা টিকবে। এই যে দেখুন কয়টা, অল্প কয়টা ধরেছে। এগুলো থেকে বাতাবিগুলো কতটুকুন হবে আর কতটা টিকবে। ঝড় আর সেইখানে কালবৈশাখী ঝড় হয়, ঝড়ে কয়টা পড়ে যাবে তাও জানি না। এই অল্প কয়টা টিকেছে। আর আমার এই পেয়ারা গাছটা খুবই একটা ফেভারিট পেয়ারা গাছ। পেয়ারাটা বেশ বড় হয় এবং খুবই টেস্টি হয়। তো এইটাতে দেখা যায় পেয়ারাটা ধরেছে, ছাদ থেকে এনে এখানে প্ল্যান্ট করা হয়েছে গাছটাকে মাটিতে। প্রথমে একটা দখল গেছে এর উপরে, এখন একটু নতুন পাতা গজাচ্ছে, আবার 2-3টা পেয়ারাও ধরেছে। যে গাছটা পুরো উলঙ্গ ছিল, শুধু আমড়া ছিল, সেই গাছে এখন আবার নতুন পাতা গজিয়েছে এবং দেখুন আমড়ার ফুলও চলে এসছে। এটা হচ্ছে সেই দেশি আমড়াটা, ছোট ছোট হয় যে আমড়াটা, সেই আমড়া। এই যে দেখুন ফুল এসেছে পুরো ডালে ডালে। আশা করছি যে এবার ভালো আমড়ার ফলন হবে। আগে তো গাছটা টবে ছিল, টবে থেকে মাটিতে প্লেস করা হয়েছে। তো এখন আশা করি মোটামুটি দেখুন বেশ পুরো গাছটাতেই মোটামুটি ধরেছে। এবার দেখা যাক কতটুকুন ফল টিকে বা আসে। যে আমাদের লাউ গাছটা দেখুন, লাউ গাছটাতে একটা লাউয়ের কড়া ধরেছে, আদৌ হবে কিনা জানি না। আর ওইদিকে ফুল ফুটেছে, তবে লাউয়ের ডোগা খাওয়া যাবে। খুব একটা শাক হয়নি, এইখানে অল্প হয়েছে, কারণ পাশে একটু জঙ্গল টাইপ আছে, এই জন্য হয়নি। এখান থেকে যতটুকুন লাউ ধরে বা লাউয়ের পাতা যতটুকুন খাওয়া যায়। আটা, ডিম আর আপনার সরিষার তেল, লবণ, এইগুলো দিয়ে ময়ানটাকে ভালো করে বানিয়ে তারপরে পাস্তাটা রেডি করা হচ্ছে। এরকম হচ্ছে পাস্তাটা বানানোর পরে এটাকে বয়েল করা হবে। ইটালিয়ান পাস্তা। আজকে এই ইটালিয়ান পাস্তাটা অ্যাকচুয়ালি আমার মেয়ে বানাচ্ছে, তার পরীক্ষা শেষ হয়েছে, তাই চিন্তা করলে আজকে একটা রেসিপি বানাবে। সে প্রায়ই মাঝে মধ্যে এরকম খুব টেস্টি টেস্টি রেসিপি সে বানায়। তো আজকে রেসিপি হচ্ছে ইটালিয়ান পাস্তা। তো সেইটাই সে নিজে ট্রাই করছে বানানোর জন্য। আমি তাকে হালকা একটু অ্যাসিস্ট করছি, আর বাকিটা সে নিজে একাই করছে। পাস্তাটা রেডি করছে। অ্যাকচুয়ালি বলুন তো, বাচ্চারা এক্সামের টাইমটা প্রচণ্ড লোড নেয়। আজকাল যে এডুকেশন সিস্টেমটা আছে, তো প্রচুর প্রচুর খাটতে হয় বাচ্চাদেরকে। তো তখন অন্য কোনো কাজ করানো বাচ্চাদের দ্বারা পসিবল হয়ে ওঠে না। তো এখন এই জন্য চিন্তা করলাম যে ঠিক আছে, ছুটির মধ্যে কিছু একটা করুক। তো সে নিজে থেকেই করছে, একটা পাস্তা করছে। তো পাস্তাটাই রেডি করার জন্য এই একটু সাদা তেল অথবা অলিভ অয়েল দিয়ে সেটাতে পেঁয়াজ, টমেটো কুচি করে দিয়ে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে এই জন্য যেন এখান থেকে একটা সুন্দর স্মেল পাস্তার সাথে মিক্স হয়। এটাকে মোটামুটি একটু হয়ে গেলে, বয়েল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হবে গরম জল। তো গরম জলটা এমন পরিমাণে গরম জলটা দিয়ে হালকা একটু সিদ্ধ করবেন।
হালকা একটু সিদ্ধ করার পরে যখন মোটামুটি বলক উঠে যাবে, ঠিক ওই সময়টায় পাস্তাগুলো দিতে হবে। ধাপে ধাপে পাস্তাগুলো একসাথে দিলে সব জমে যাবে, তো ধাপে ধাপে দিলে পাস্তাগুলো, তখন পাস্তাগুলো বয়েল হয়ে যাবে। এবং এই যে পেঁয়াজ, টমেটো আর যে নুনটা দিয়েছে এবং হালকা একটু আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছে, এটাতে কি হবে, ওইটার যে স্মেলগুলো সেগুলো পাস্তাতে ঢুকে যাবে। তারপরে যখন প্রপার বয়েল হয়ে যাবে, তখন সে পাস্তাগুলোকে এখান থেকে নামিয়ে নেওয়া হবে। পাস্তাগুলো, টমেটোগুলো, পেঁয়াজগুলো পার্শিয়ালি যাবে, বাকিটা এখানে থেকে যাবে। অ্যাকচুয়ালি পেঁয়াজটা বাহ, ইউজ করা দেখতে হয়েছে একটা খুব সুন্দর। স্মেল যাতে ঢুকে সেটার জন্য, কারণ পরেও পেঁয়াজ ইউজ করা হবে যখন গ্রেভিটা তৈরি করা হবে। গ্রেভিটা মিন্স পাস্তা যে সসটা তৈরি করা হবে সেই সসটার জন্য। তো দেখতে খুব ডেলিশিয়াস লাগছে, যে খেতেও মনে হয় খুব ইয়াম্মি হবে। একটু টেস্ট করে দেখতে হবে যে বয়েলটা প্রপার হয়েছে কিনা। যদি দেখেন যে বয়েলটা হয়ে গেছে, এই পর্যায়ে আপনি এটাকে নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে তখন আপনি অন্য একটা কড়াইয়ের মধ্যে অলিভ অয়েল দিয়ে অথবা ঘি দিয়েও আপনি সেটা করতে পারেন। করে সেটার মধ্যে আপনি ওই যে পেঁয়াজটা কেটে রেখেছেন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিবেন। দিয়ে মোটামুটি হালকা হয়ে গেলে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা একটু মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এটার মধ্যে আরেকটু হালকা আদা আর একটু রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আপনি এর মধ্যে তখন সসগুলো মিক্স করতে হবে। তার মধ্যে প্রথমেই দিয়ে দিতে হবে একটু মিক্স মশলা, যেটা আমার ঘরে এটা হোমমেড মিক্স মশলা ছিল, সেইটাই আমার মেয়ে ইউজ করছে। মিক্স মশলাটা একটু দিচ্ছে একটা নাইস স্মেলের জন্য। স্পেসিফিক পাস্তার কোনো মানে এইখানে মশলা নেই, ঘরের মশলা দিয়ে করা হচ্ছে। তারপরে টমেটোর যে ক্যাচাপটা আছে, ক্যাচাপটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো আপনার সয়া সসটা দিতে হবে। সয়া সসটা খুব বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না। তো পরিমাণ মতো সয়া সসটা দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে তখন গ্রেভিটাকে করতে হবে। আর গ্রেভিটা যখন মোটামুটি হয়ে যাবে, গ্রেভিটা বেটার যে পাস্তার উপরে দিয়ে দিয়ে, আর যদি পাস্তার উপরে দিতে না পারেন তাহলে এই গ্রেভিটাকে পুরোটাকে পাস্তার উপরে ঢেলে দিবেন। আর গ্রেভিটা যদি দেখেন বেশি থিক হয়ে গেছে, সেই পর্যায়ে একটু গরম জল দিয়ে দিলে বেটার হয়। তো আমরা যেটা করছি যে গ্রেভিটার উপরেই আমরা পাস্তাটা দিচ্ছি, কারণ আমাদের পাস্তাটা একটু বেশি আছে, আমরা 3 জনে খাবো, সেই জন্য একটু বেশি পরিমাণ করা হয়েছে। তো কড়াইটা বড় কড়াই নিয়েছি। অ্যাকচুয়ালি আমি আজকাল ননস্টিক ইউজ করা ছেড়ে দিচ্ছি, কারণ ননস্টিক থেকে শুনলাম যে কালো যে প্রলেপটা আছে সেটা যদি কোনোভাবে খাবারের মধ্যে মিক্সড হয় তাহলে ক্যান্সার হতে পারে এবং বিভিন্ন টিউমার যেটা হয় সেটাও হয়। তো সেই জন্য আমি আস্তে আস্তে ননস্টিকগুলো সব বাদ দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করছি স্টিল আর দস্তার মধ্যে রান্না করার জন্য। তো আমাদের পাস্তার পরিমাণটা বেশি হতে আমরা কড়াইয়ের মধ্যে সসটার মধ্যে আমরা ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে তারপর যখন সব পুরোটা মিক্স হয়ে যাবে, প্রত্যেকটা পাস্তার মধ্যে যখন গ্রেভিটা লেগে যাবে, তখন সেই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নিব। তবে একটু ভেজে নিলে কি হবে, এটা নাইস একটা স্মেল হবে। নামিয়ে নেওয়ার পরে দেখুন লুকটা খুব সুন্দর লাগছে, খুবই টেস্টি এবং মজাদার লাগছে। আর এই পর্যায়ে আমরা একটু ড্রেসিং এর জন্য, আমরা কার্নিশের জন্য একটু করব। একটা ডিমকে আপনি সেটা ঘিয়ের মধ্যেও করতে পারেন, আবার চাইলে আপনি অলিভ অয়েলের মধ্যেও করতে পারেন। দিয়ে ডিমটাকে দিয়ে এটার মধ্যে হালকা একটু সল্ট আর হচ্ছে একটু স্লাইট মিক্স মশলা দিয়ে এটাকে ঝুরঝুর করে নিয়ে তারপরে এই ডিমটাকে পাস্তাটার উপর দিয়ে দিলাম ড্রেসিংটা করার জন্য। আর এখন একটু দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে দেখুন যে পুরো লুকটা কেমন আসছে এবং খেতে এত দারুণ হয়েছে। আমার রোশান সেইটা বলবে যে কেমন হয়েছে। তো রোশানকে জিজ্ঞেস করলাম যে খেতে কেমন হয়েছে, বললো খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। তো রোশান খুব চপস্টিক দিয়ে সে ইটালিয়ান পাস্তা এনজয় করছে, খাচ্ছে। পাস্তাটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার আর আমার মেয়ের খুব পছন্দ। রোশান মোটামুটি পছন্দ করে, খুব একটা পছন্দ করে না। রোশানের ফেভারিট হচ্ছে কেএফসি চিকেন, ওটা হলে আর কিছু লাগে না ওর, সবসময় কেএফসি খেতে পছন্দ করে। আর এগুলো হচ্ছে জাস্ট সোশ্যাল হওয়ার জন্য খায়, কিন্তু খুব একটা ফেভারিট খাবার রোশানের না। পাস্তা মোটামুটি, পাস্তা আমার মেয়ের খুব ফেভারিট, আমারও খুব ফেভারিট, যে আমরা দুজন পাস্তা হলে আর কিছু লাগে না, পাস্তা আর পিৎজা। তো আজকে রোশান খেলোই মোটামুটি, একটু খেলো, খুব একটা বেশি খাইনি।